কেউ কারো বক্তব্য উপস্থাপন করতে পারে, তাতে কিছু যায় আসে না। তবে আমি একটি জিনিস মনে করি, আহ কোন জাতীয়তাবাদী শক্তিকে কখনোই বিদেশিরা পছন্দ করে না। জাতীয়তাবাদী শক্তি মানে দেশের পক্ষের শক্তি, দেশের পক্ষে কথা বলে, দেশের মানুষের পক্ষে কথা বলে। কাজেই অন্য একটি দেশের মানুষ এই দেশের মানুষের পক্ষে যেরকম থাকবে, আমরা বিভিন্ন সময় অতীতে দেখেছি বিপক্ষেও থাকে। তারা তাদের স্বার্থ রক্ষা করে, এই দেশের মানুষের স্বার্থ তারা দেখে না। সবাই যে একরকম তা না। কাজেই তাদের মধ্যেও যেমন এপাশ আছে ওপাশ আছে। কাজে সামগ্রিকভাবে বলতে পারি, জাতীয়তাবাদী শক্তিকে কখনোই বিদেশিরা পছন্দ করতে চায় না। এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি, মানুষের রাজনৈতিক অধিকার এবং মানুষের অর্থনৈতিক অধিকার যদি নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে আমাদের স্বাধীনতা বলি, গণতন্ত্র বলি, সার্বভৌমত্ব বলি, যাই বলি না কেন, কোনটিকেই টিকিয়ে রাখা সম্ভব হবে না। 31 দফা অ্যাকচুয়ালি সংস্কার প্রস্তাব, কতগুলো ব্যবস্থার কি কি উন্নতি করা উচিত হবে দেশকে বা রাষ্ট্রকে মেরামত করার জন্য, দেশ বা রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, তারই এখানে বক্তব্য, সেই বক্তব্যগুলি এখানে তুলে ধরা হয়েছে। আমরা যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের সাথে যে সকল রাজনৈতিক গণতান্ত্রিক এবং রাজনৈতিক দলগুলো আন্দোলনে মাঠে ছিলেন, তাদের সাথে পরামর্শ ক্রমে আমরা যখন 31 দফা জনগণের সামনে উপস্থিত করেছি, তখন এর বাইরে অন্য কেউ কিন্তু কোনো সংস্কারের কথা তখন বলেনি। আমরা 2.5 বছর আগে আমরা বুঝতে পেরেছিলাম, 2.5 বছর আগে আমাদের দৃঢ় আত্মবিশ্বাস ছিল এই স্বৈরাচারের পতন হবে, এবং স্বৈরাচারের পতন হবার পরে এই খুনি স্বৈরাচার যেভাবে দেশকে ধ্বংস করে দিয়ে গিয়েছে, দেশের প্রতিটি সেক্টরকে যেভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে, প্রতিটি সেক্টরের মেরামত প্রয়োজন, এবং মেরামত করতে হলে একটি পরিকল্পনা প্রয়োজন, একটি গাইডলাইন প্রয়োজন, পলিসি প্রয়োজন। সংস্কারকে যদি যারা মনে করছেন যে নির্বাচন পরে হওয়া উচিত, সংস্কার আগে হওয়া উচিত, তাহলে সেই সংস্কারকে সফল করার জন্যই এমন মানুষের দরকার যারা সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত। তা না হলে কোনো সংস্কারই সফল করা সম্ভব হবে না। কাজে সংস্কারকে যদি সফল করতে হয়, সংস্কারের প্রস্তাবনা আজকে থেকে 2 বছর আগে এদেশের রাজনীতিবিদরাই দেশের মানুষের সামনে তুলে ধরেছেন। রাজনৈতিক কর্মীরাই সংস্কারের প্রস্তাব এই দেশের মানুষের সামনে তুলে ধরেছেন। কাজেই এই দেশের সংস্কার, প্রকৃত সংস্কারও যদি করতে হয়, তাহলে অবশ্যই সেটি রাজনীতিবিদদের মাধ্যমেই করতে হবে। 31 দফার মূল কথা একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যেই বাংলাদেশের প্রত্যাশা প্রত্যেকটি মানুষের, একটি বাংলাদেশ যেখানে মানুষের রাজনৈতিক অধিকার থাকবে, যেখানে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা থাকবে। আমরা যখন মিছিলে থাকি, আমরা যখন স্লোগান দেই, আমরা যখন উৎপীড়নের মুখোমুখি, আইন শৃঙ্খলা বাহিনী উদ্যত রাইফেল নিয়ে আমাদের দিকে যখন তাক করে, তখন অনেকে ডানে বামে পড়ে যাচ্ছেন, ঝরে যাচ্ছেন। কত শাওন, কত বাঁধন, কত ইলিয়াস আলী, কত চৌধুরী আলম আজকে আমাদের সাথে নেই। কিন্তু এর সাথে এই যে যারা পেশাদারিত্বের ভূমিকা পালন করেছেন সাংবাদিকরা, এরা যে কত আহত হয়েছেন, এরা যে কত রক্ত ঝরেছে তাদের, আমরা অনেক সময় সেটা ভুলে যাই। আমি যেন ধন্যবাদ জানাই আমরা বিএনপি পরিবারের নেতৃত্বকে, রুম্মন এবং মিথুনের নেতৃত্বাধীন, যে তারা এই জিনিসটাকে চিন্তা করে আজকে, এটা তো এমন কিছু না, এই যে সামান্য শুভেচ্ছা দলের পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে, কিন্তু এইটার মধ্যে দিয়ে আমরা আবারও নতুন করে জানতে পারলাম যে একটা পেশাজীবী সংগঠন যারা ফটো জার্নালিস্টের সাথে জড়িত, সাংবাদিকতার সাথে জড়িত, তারা কি পরিমাণ অবদান রাখেন একটি জাতীয় সংকটকালে। আপনারা লক্ষ্য করেছেন গত 1 সপ্তাহ 10 দিন জাতিসংঘের যে প্রতিবেদনটি প্রকাশ পেল সুইজারল্যান্ডের জেনেভায়, সেখানে স্পষ্টভাবে বলেছে যে ফ্যাসিস্ট কিভাবে গুম করেছে, কিভাবে খুন করেছে, কিভাবে আয়নাঘর সৃষ্টি করেছে, কিভাবে হত্যা করেছে, এবং সরকারকে পরামর্শ দিয়েছে যে আন্তর্জাতিক আদালতে আপনারা মামলা করেন।
এবং সেখানে শেখ হাসিনা যে সরাসরি নির্দেশ দিয়েছে, তাহলে শেখ হাসিনা কতটুকু অপরাধ করেছে, কি হত্যাকাণ্ডের সঙ্গে, কি গুম খুনের সঙ্গে সরাসরি জড়িত। এই যে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যাদের আজকে চোখ নাই, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তার নির্দেশেই তো এগুলো হয়েছে। হেলিকপ্টার থেকে যে গুলিবর্ষণ করেছে, জুলাই আগস্ট যে আন্দোলন সর্বশেষ, সেখানে যে 1400-র উপরে খুনের কথা বলা হয়েছে, সরাসরি হত্যার নির্দেশ সে দিয়েছে। ফটো সাংবাদিকদের উন্নয়ন এবং কল্যাণে এখন বলতে গেলে মানে সত্যি কথা বলতে কি, এখন বলতে হবে বিএনপি সরকার ছাড়া গত 50 বছরে কখনো কেউ করেনি। যে বাসন্তী ছবি যে তুলেছেন সেটা বোধহয় সন্দেহ, মানে কেউ হত্যা করেছে, সন্দেহের কোনো অবকাশ নেই। তাকে সুপরিকল্পিতভাবে এই ফ্যাসিস্ট সরকার হত্যা করেছে, এতে কোনো ভুল নেই। শুধু আমার ব্যাগটা সহ তারা সবকিছু নিয়ে গেছে। রাস্তা পাশে পড়ে থাকার পরে ওখানে ছাত্ররা আমাকে উদ্ধার করে প্রথমে আয়শা ক্লিনিকে নিয়ে যায়, তখন আমি বেহুশ। ওখানে আয়শা ক্লিনিকে আমাকে ভর্তি করে নেয় তারা, ওরা আমাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। সায়েন্স ল্যাব মোড়ে আমি প্রথমে যাই। সায়েন্স ল্যাব মোড়েই ওইখানে কয়েকজন ছাত্রলীগ ছেলেপেলে আমাকে মানে গুলি করতেছিল। যখন ওরা, আমি গুলি করার ছবি তুলছিলাম, তো গুলি করার ছবি তোলার সময় ওরা আমাকে কোনোভাবেই, আমাকে যে গুলি করতেছিল সে আমাকে দেখে ফেলছে যে আমি গুলি করতেছিলাম, মানে গুলি করার ছবি তুলতেছিলাম। সেই ছবি যখন তুললাম, তোলার পর কোনোভাবেই আমি আস্তে আস্তে নিচে সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজের সামনে চলে গেছি, ঢাকা কলেজের গেটের কাছে সামনে চলে গেছি। ঠিক গেটের সামনে যখন গেলাম, আমাকে ওরা ধরে ফেললো। ধরে ফেলার পর আমার মাথায় যে হেলমেটটা, এই বেটা তোর হেলমেট দিয়ে আগে। আমি হেলমেটটা দিয়ে দিলাম। আমি বললাম ভাই আমি সাংবাদিক মানুষ, আমার হেলমেটটা নিয়ে নেবেন। পরে আমাকে উল্টা মানে উত্তম মাধ্যম দিল 2-4টা, দেওয়ার পর বলতেছে যে যা তুই এখান থেকে চলে যা।